I entirely beg you, people and government of the DPR Korea, I have made the worst mistake of my life. আমেরিকার 22 বছরের ছেলে ওটো ওয়েম্বিয়ার, যে কিনা একজন কলেজ স্টুডেন্ট ছিল, যে তার নিউ ইয়ারকে সেলিব্রেট করার জন্য নর্থ কোরিয়া বেড়াতে যায়। কিন্তু সে যখন ফিরে আসে তখন তাকে তার বাবা মা দেখে চমকে যায়, কারণ ওটোর হাত পা বিকৃত অবস্থায় ছিল এবং তার মাড়ির নিচের দাঁত পেছনের দিকে বেঁকে গিয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল কেউ যেন তার মুখের নিচের অংশে ভারী কিছু দিয়ে আঘাত করেছে অথবা সাঁড়াশি দিয়ে ধরে বেঁকিয়ে দিয়েছে। সে একদম অজ্ঞান অবস্থায় ছিল এবং তার নাকে ফিডিং টিউব লাগানো ছিল। ওটো প্রায় 1 বছর ধরে নর্থ কোরিয়ার গভর্নমেন্টের কাছে আটক ছিল। তাহলে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট ওটোর সাথে এমন কি করেছিল যার কারণে সে কোমার মতন অবস্থায় চলে গিয়েছিল? আর কেনই বা তার সাথে এরকম করা হয়েছিল? কি ছিল তার অপরাধ? এই ঘটনার সূত্রপাত হয় নিউজ পেপারের একটি ছোট্ট আর্টিকেল থেকে, যেখানে ইয়াং পায়োনিয়র নামক এক চাইনিজ ট্রাভেল এজেন্সি একদম কম খরচে নর্থ কোরিয়া ঘোরানোর দাবি করে। আর কোইন্সিডেন্সলি কাগজের পাতা উল্টাতে উল্টাতে সেই আর্টিকেলটিতে আমেরিকার ওয়াইয়ের বাসিন্দা ওটো ওয়েম্বিয়ারের চোখ এসে আটকে যায়। ওটো ওয়েম্বিয়ার 12 ডিসেম্বর 1994 সালে সিনসিনাটি ওয়াইওতে জন্মগ্রহণ করেন। ওটো আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। 2013 সালে আমেরিকার ওয়েওমিং হাই স্কুল থেকে সে সেকেন্ড হাইয়েস্ট স্কোর করে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ওটো অঙ্কে বেশ পারদর্শী ছিল, তাছাড়া দক্ষ ফুটবলার ও সাঁতারু হিসেবে তার যথেষ্ট পরিচিতি ছিল। কিন্তু ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে তার ফাইনাল সেমিস্টার চলাকালীন হায়ার স্টাডির জন্য 2016 সালে তার হংকংয়ে যাওয়ার কথা ছিল। এরপর হায়ার স্টাডি, এক্সামের প্রেশার, জবের প্রিপারেশন, এইসব চাপের কথা ভেবে 2016 সালের নিউ ইয়ারটাকে অটো একটু আলাদাভাবে সেলিব্রেট করার প্ল্যান করেছিল। ওটোর ছোটবেলা থেকে নর্থ কোরিয়ার দেশ ও সেখানকার মানুষ সম্পর্কে জানার প্রচণ্ড কৌতূহল ছিল, তাই সে ঠিক করে তার এবারের নিউ ইয়ার সে নর্থ কোরিয়াতেই সেলিব্রেট করবে। আর কিরকম কোইন্সিডেন্স দেখুন, তার কিছুদিন পরে নিউজ পেপারে ইয়াং পায়োনিয়ার ট্যুরসের সব থেকে কম খরচে নর্থ কোরিয়া ট্যুরের আর্টিকেলটি সে দেখতে পায়, যেখানে বাকি কোম্পানিগুলো নর্থ কোরিয়া ট্যুর করাবার জন্য $2000 পর্যন্ত নিত, সেখানে এই ইয়াং পায়োনিয়ার ট্যুর কোম্পানির প্ল্যান মাত্র $785 থেকেই স্টার্ট হয়ে যেত। এই ইয়াং পায়োনিয়ার কোম্পানি একটি চাইনিজ কোম্পানি ছিল, যা নিউজিল্যান্ডের এক বিজনেসম্যান ট্রয় মাইকেল কলিংস স্টার্ট করেছিল। আর এই কোম্পানির স্লোগান ছিল ডেস্টিনেশনস ইয়োর মাদারহুড রাদার ইউ স্ট্যান্ড অ্যাওয়ে ফ্রম, অর্থাৎ এমন স্থান যেখানে তোমার মা তোমাকে যেতে দিতে চায় না। যেহেতু একদম সস্তায় এই কোম্পানি নর্থ কোরিয়ার ট্যুর করায়, তাই ওটো এই কোম্পানিটিকেই চুজ করে এবং তার মা বাবার অসম্মতি সত্ত্বেও সে তার টিকিট বুক করে নেয়। কিন্তু ওটো একথা স্বপ্নেও ভাবতে পারেনি যে এই নিউ ইয়ারটাই তার জীবনের শেষ নিউ ইয়ার হতে চলেছে। 29 ডিসেম্বর 2015 ওটো তার ট্রাভেল গ্রুপের সাথে চায়নার বেজিং এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এই গ্রুপে ওটো ছাড়া আরও 10 জন ছিল, যেখানে অধিকাংশই কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান ছিল। আর শুধুমাত্র ওটো ও আরেকজন মাত্র আমেরিকান ছিল। আমেরিকানদের জন্য সাধারণত নর্থ কোরিয়াকে সেফ মনে করা হতো না, আর ঠিক সেই কারণেই আমেরিকা তার নাগরিকদের নর্থ কোরিয়াতে ভিজিট না করার অ্যাডভাইস দিয়েছিল। কিন্তু এই ট্যুর কোম্পানি ক্লেম করত যে এই ট্যুর আমেরিকানদের জন্য সেফ। 2 ঘন্টা জার্নির পর ফ্লাইট নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এয়ারপোর্টে ল্যান্ড করে। এরপর সবাইকে সেখানকার ইয়াংগাটকো ইন্টারন্যাশনাল হোটেলে রাখা হয়। হোটেল নামটি অবশ্যই মনে রাখবেন, কারণ সমস্ত ঘটনা এই হোটেলকে ঘিরেই হয়েছিল। নর্থ কোরিয়াতে তাদের ট্যুর মোট 5 দিনের ছিল। আর 2 জানুয়ারি 2016-তে ওটো ওয়েম্বিয়ার ও তার গ্রুপ নর্থ কোরিয়া থেকে ফিরে যাবে। এরপর ওটো তার গ্রুপের সাথে পিয়ংইয়ং এর সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘোরা শুরু করে। আর মাঝে মাঝেই সে এরকম পোস্টার দেখতে থাকে, যেখানে হোয়াইট হাউসকে নর্থ কোরিয়ার মিসাইল দিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়ার দৃশ্য রয়েছে। তখনই সে বুঝতে পেরে যায় যে কেন ইউএসএ তার নাগরিকদের নর্থ কোরিয়া যেতে বারণ করেছে। কিন্তু ওটো এই সমস্ত জিনিসকে পাত্তা না দিয়ে সে তার ট্রিপটিকে এনজয় করতে থাকে। সে ডিপিআরের ডিক্টেটরের 70 ফুট স্ট্যাচুর তলায় দাঁড়িয়ে ছবি তোলে এবং অনেক নর্থ কোরিয়ান বাচ্চাদের সাথে কথা বলেন ও খেলাধুলা করেন, যেটা তার বন্ধুদের সাথে তোলা তার লাস্ট রেকর্ডেড ফুটেজ ছিল।
এরপর নিউ ইয়ারের সন্ধ্যা সেলিব্রেট করার জন্য ওটো তার বন্ধুদের সাথে বারে চলে যায়, যেখানে তারা সবাই মদ্যপানও করে। যদিও ওটোর রুম পার্টনার গ্র্যাটেন পরে বলেছিল যে তারা স্বল্প মাত্রায় মদ খেয়েছিল, তারা বেহুশ নেশায় ছিল না। বারের পর ওটো ও তার বন্ধুরা পিয়ংইয়ংয়ের মেইন স্কোয়ারে এসে পৌঁছায় ও নিউ ইয়ারের বিশেষ মুহূর্ত ওখানেই কাটায়। ও তারপর প্রায় রাত 2টো থেকে 2:30-এর সময় তারা তাদের হোটেলে ফিরে আসে। এরপর ওটোর ওই গ্রুপের কিছুজন হোটেলের বারে চলে যায়। গ্র্যাটান, যে কিনা ওটোর রুম পার্টনার ছিল, সে বোলিং অ্যালিতে চলে যায়। আর এই সময় ওটো সবার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। তারা কেউ ধ্যানও দেয় না যে ওটো আসলে গেল কোথায়। অবশেষে গ্র্যাটান ভোর 4:30টায় নিজের রুমে আসে। তখন সে দেখে ওটো তো রুমে এসে শুয়ে আছে, কিন্তু ওটো বিগত 2 ঘন্টায় কোথায় ছিল সেটা কারোরই জানা ছিল না। 2 জানুয়ারি 2016 সকালেই তাদের নর্থ কোরিয়া থেকে ফিরে আসার ফ্লাইট ছিল, তাই গ্রুপের বাকি সমস্ত ট্যুরিস্টরা আগেভাগেই এয়ারপোর্টের জন্য বেরিয়ে গিয়েছিল। অটো আর গ্র্যাটান লাস্টে পিয়ংইয়ং এয়ারপোর্টে এসে পৌঁছায়। এরপর দুজনেই এয়ারপোর্ট অথরিটিকে তার পাসপোর্ট শো করে। এরপর হঠাৎই দুজন সৈনিক আসে এবং ওটোকে তার সাথে করে নিয়ে যায়। এটা দেখে গ্র্যাটান ভেবেছিল যে ওটো আমেরিকান হওয়ায় তাকে নিয়ে যাচ্ছে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য। তাই সে ওটোকে বলে, ওয়েল দ্যাটস দ্য লাস্ট উই উইল এভার সি অফ ইউ, অর্থাৎ এটাই শেষবার আমরা তোমায় দেখছি। কিন্তু গ্র্যাটান জানতো না যে তার বলা এই কথা সত্যি হতে চলেছে। যখন প্লেন পিয়ংইয়ং থেকে টেক অফ করতে যাবে, তখন একজন এয়ারপোর্ট অফিসিয়াল এসে অ্যানাউন্স করে যে ওটোর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পরে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অর্থাৎ KCN এর মাধ্যমে এটা জানা যায় যে ওটোকে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট আটক করেছে, কারণ সে নর্থ কোরিয়ান স্টেটের বিরুদ্ধে কোনো অবৈধ কাজ করেছে। 6 সপ্তাহ পর জানা যায় যে ওটোর উপর একটি পোস্টার চুরি করার অভিযোগ দেওয়া হয়েছে। ওটো যে হোটেলে ছিল, সেই হোটেলের 2nd ফ্লোরে শুধুমাত্র স্টাফদেরই যাওয়ার অনুমতি ছিল, বাকি সাধারণ মানুষের সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। ওখানে দেওয়ালে একটা পোস্টার ছিল যেখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা ছিল যে লেটস আর্ম আওয়ারসেলভস স্ট্রংলি উইথ কিম জং ইজ পেট্রিয়টিজম। নর্থ কোরিয়াতে এমন নিয়ম আছে, কোথাও যেখানে সেখানকার লিডারদের নাম লেখা রয়েছে বা ফটো রয়েছে, সেই জিনিসকে কেউ যদি নষ্ট করে তাহলে সেটা একটা জঘন্য অপরাধ। আর অটোর উপরে ঠিক এরকমই একটি পোস্টার চুরির অভিযোগ আনা হয়, যেখানে কিম জং ইয়ের নাম লেখা ছিল। এরপর 29 ফেব্রুয়ারি 2016-তে নর্থ কোরিয়া থেকে একটি প্রেস কনফারেন্স রিলিজ করা হয়, যেখানে অটো নিজে স্বীকারোক্তি দিচ্ছিল যে সে একটা এরকম পোস্টার চুরি করেছিল। I committed my crime of taking out the important political slogan from the staff-only area. যদিও অটো যেভাবে তার স্বীকারোক্তি দিচ্ছিল, সেটা দেখে মনে হচ্ছিল যেন নর্থ কোরিয়ান গভর্নমেন্টের হাতে লেখা কোনো স্ক্রিপ্ট দেখে সে মুখস্থ বলছে। স্বীকারোক্তির সময় তাকে দেখে প্রচুর অস্থির মনে হচ্ছিল এবং সে চেঁচিয়ে এমকে গভর্নমেন্টের কাছ থেকে তাকে ক্ষমা করে দেওয়ার ভিক্ষা চাইছিল। I entirely beg you, people and government of the DPR Korea. I have made the worst mistake of my life. যদিও ক্ষমা ভিক্ষা প্রার্থনা করার পরেও তাকে ক্ষমা করা হয়নি, বরঞ্চ নর্থ কোরিয়ান সুপ্রিম কোর্ট অটো ওয়েম্বারকে পোস্টার চুরির দায়ে 15 বছরের জেল ও কঠিন শ্রমের সাজা শোনায়। এরপর নর্থ কোরিয়ান গভর্নমেন্ট একটা CCTV ফুটেজ প্রকাশ করে, যেখানে এক ব্যক্তিকে হোটেলের থেকে পোস্টার চুরি করতে দেখা যায়। যদিও সেই ভিডিওটাতে পরিষ্কার দেখা যাচ্ছিল না যে ওটোই নাকি অন্য কেউ এই পোস্টারটি চুরি করছে, কিন্তু নর্থ কোরিয়ার গভর্নমেন্ট ওটোকেই এই পোস্টার চুরির অভিযুক্ত বলে মনে করে। কিন্তু কিভাবে নর্থ কোরিয়ার গভর্নমেন্ট এটা বুঝলো যে ওটা ওটোই ছিল? যদিও সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্ট শোনানোর পর ওটোর সাথে কি হলো, ওটোকে কোথায় কি অবস্থায় রাখা হয়েছিল, এটা কাউকে জানায় না। ইউএসএতে ওটোর বাবা মা ফ্রেড ও সিম্বি ওয়েম্বিয়ার ওটোর মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছিল না। ওই বছরই নভেম্বর 2016-তে ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আর তখন ওটোর কেস ইউএস স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর নর্থ কোরিয়া জোসেফ ইউনের হাতে আসে। এরপর প্রচুর কাঠকয়লা পোড়ানোর পর এপ্রিল 2017-তে জোসেফ ইউনকে নর্থ কোরিয়া গিয়ে ওটোর সম্বন্ধে অফিসিয়ালসদের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়, যেখানে ওনাকে বলা হয় ওটো অচেতন অবস্থায় রয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প ওটোর এই কন্ডিশনের সম্পর্কে জানলেন, তখন তিনি ওটোকে যেন তেন প্রকারে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসার হুকুম দেন জোসেফ ইউনকে। আর ইউএসএ থেকে একদল ডাক্তার সমেত একটি এয়ারক্রাফট দিয়ে পিয়ংইয়ংয়ে পাঠিয়ে দেয়। যখন জোসেফ ইউন বাকি অফিসিয়ালসদের নিয়ে পিয়ংইয়ংয়ের ফ্রেন্ডশিপ হসপিটালে অটোকে দেখতে গেলেন, তখন ওটোকে আইসিইউতে রাখা অবস্থায় পেলেন। তাকে প্রচণ্ড দুর্বল দেখাচ্ছিল এবং তার নাকে একটি ফিডিং টিউব লাগানো ছিল,
যার মাধ্যমে তাকে খাবার দেওয়া হচ্ছিল। ওটোর বডি একদম অচল অবস্থায় ছিল। নর্থ কোরিয়ান যেসব ডাক্তাররা ছিলেন তারা বলেছিলেন যে অটো লাস্ট 1 বছর ধরে এই হসপিটালে এই অবস্থাতেই রয়েছে। তারা অনেক ব্রেন স্ক্যানস ও চার্টস দেখিয়েছিলেন ইউএস ডাক্তারদের, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে অটোর ব্রেনে সেভিয়ার ড্যামেজ হয়েছে, যার কারণে সে পার্মানেন্ট আনকনসিয়াসনেস স্টেজে চলে গেছে, যাকে সোজা কথায় ব্রেন ডেথ বলা যায়। তার এখন শুধু নিঃশ্বাসটুকুই বেঁচে আছে। এরপর জোসেফ ইউন নর্থ কোরিয়ান অফিসিয়ালসদের সাথে প্রচুর নেগোসিয়েশন করেন এবং অবশেষে তারা অটোকে রিলিজ করতে রাজি হয়। আমেরিকা থেকে একটি প্লেন নর্থ কোরিয়া এসে পৌঁছায় এবং ফাইনালি 13 জুন 2017-তে অটোকে এয়ারলিফট করে তার হোমটাউন সিনসিনিয়াটি ওহাইওতে নিয়ে আসা হয়। ওটোর বাবা মা তার এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে যায় এবং ওনারা নর্থ কোরিয়ান গভর্নমেন্টের ওপর ওটোকে সাংঘাতিক টর্চারের অভিযোগ করেন। ওটোর ব্রেন স্ক্যান দেখে বোঝা গেছিল যে তার ব্রেনে প্রচুর টিস্যু ড্যামেজ হয়েছে। ডাক্তারেরা মনে করে পরিমাণ মতন অক্সিজেন ব্রেনে না পৌঁছানোর জন্যই ব্রেন প্রচুর ক্ষতিগ্রস্ত হয় এবং তারই অবস্থা হয়। তাছাড়া ডাক্তারেরা এও বলেন যে ওটোর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, যদিও এটা কী কারণে হয়েছে তা তারা সঠিকভাবে বলতে পারবেন না। ওটোর দেহের বাইরে কোনো বিশাল ক্ষত চিহ্ন ছিল না, আর না তার হাতে পায়ে কোনো বিশেষ আঘাতের চিহ্ন ছিল। যদিও ওয়েম্বিয়ার ফ্যামিলির পার্সোনাল ডেন্টিস্ট জানিয়েছিল যে ওটোর দাঁতের যে এক্সরে ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল যে ওটোর যে নিচের দুটি দাঁত ছিল সেটা পেছনের দিকে বেঁকে রয়েছে, যেমনটা কিন্তু আগে ছিল না। ওটো ফিরে আসার পর তার বাবা মা ওটোর যে ফিডিং টিউব লেগেছিল সেটা খুলে ফেলার অনুরোধ করে, যার পরে ওই টিউব খুলে ফেলা হয় এবং 19 জুন 2017 দেশে ফেরার ঠিক 6 থেকে 7 দিনের মধ্যেই অটো মারা যান। 2023 সালে নর্থ কোরিয়ান ডিফেক্টর, যে আগে নর্থ কোরিয়ার গভর্নমেন্টের হয়ে কাজ করত, সে একটি ইন্টারভিউতে জানায় যে কিভাবে নর্থ কোরিয়াতে ওয়াটার বোর্ডিং নামক একটি টর্চার টেকনিক ব্যবহার করা হয়, যেখানে কয়েদিদের পুরো মুখ ও নাক একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং তার উপর একটি বোতল দিয়ে ধীরে ধীরে জল ঢালা হয়, যার কারণে সেই মানুষটির ডুবে যাওয়ার মতন অনুভূতি হতো। এটি প্রচণ্ড যন্ত্রণাদায়ক এবং এই টর্চারে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হতো। সাধারণত ধীরে ধীরে জল ঢালা হয় যাতে কয়েদিরা শ্বাস নিতে পারে মাঝে মাঝে। যদি অনবরত জল ঢালা হয় লাংস ব্রেনে হেভি ড্যামেজ হতে পারে। তাছাড়া কিছু কিছু সময় তৎক্ষণাৎ মৃত্যুও ঘটে যায়। আর হোক বা নাই হোক, হয়তো অটো এমবিআরের ওপরে এরকমই টর্চার মেথডের ব্যবহার করা হয়েছে, সে কারণেই তো অক্সিজেনের ঘাটতির ফলে তার ব্রেনে সেভিয়ার ড্যামেজ হয় এবং তার মৃত্যু ঘটে। আর এই সমস্তই কিনা শুধু একটি পোস্টারের জন্য ছিল, যা আদৌ অটো চুরি করেছিল কিনা তা প্রমাণিত হয়নি। কিন্তু এটা ঠিকই বোঝা গেছিল যে নর্থ কোরিয়ার ট্যুরিস্টদের জন্য একদমই সুরক্ষিত নয়। আর ঠিক এই কারণেই আমেরিকা 2017-র পর থেকে ইউএস সিটিজেনদের নর্থ কোরিয়া যাওয়ার উপর সম্পূর্ণ প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। তো বন্ধুরা, এটা ছিল অটো এমবিআরের কাহিনী। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা কি আদৌ কোনোদিন চাইবেন এই রকম দেশে ঘুরতে যেতে? আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।